ব্যাগপত্র গুছিয়ে সিএনজি করে চট্টগ্রামের রেল স্টেশনে নামলো আরিফ। পেছনে দুই বোন বসা, মায়া আর জুই। সঙ্গে আছে বৃদ্ধ ফুলবানো। আরিফ ভাড়া মিটিয়ে পেছনে আসতে সিএনজি থেকে নেমে দাঁড়ালো দুই বোন। একটু পিছনে দাঁড়িয়ে জায়গা দিল আরিফকে। নম্রতার সহিত আরিফ নানুমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দাঁড়া করালো সাইডে। তারপর নিজের বাকি জিনিসপত্র নামানোর জন্য মাথা নোয়ালো সিএনজির ভিতরে। আরিফ যখন একে একে নিজেদের ব্যাগপত্র টানছিল, তখনই কোথার থেকে ৩-৪ জন ছেলে এসে হাজির হলো তাদের সম্মুখে। ভদ্রতা দেখিয়ে ফুলবানোকে সালাম জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলো আরিফের। গলার সুর পিয়ে লাগেজ রেখে আরিফ পেছনে ফিরতেই চোখে দৃশ্যমান হলো স্বল্প পরিচিত লোকদের। আরিফ চিনে তাদের, প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে। এমনকি মায়ার কোচিং সেন্টারেও যাতায়াত আছে তাদের। তবে ছেলেগুলো বখাটে নয়, ভদ্র মার্জিত পরিবারের ছেলে এরা, রাজনৈতিক করে, কিন্তু ভালো ছেলের কাতারে পড়ে। আরিফ সে এলাকায় থাকে, সেই এলাকারই ছোট ভাই এরা। আসসালামু আলাইকুম। আরিফ ভাই, কোথায় যাচ্ছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাড়িতে যাচ্ছিলাম আর কি। তা তোমাদের কি খবর? হঠাৎ এখানে কেন তোমরা? সামনের ছেলেটির নাম তপু। মূলত সেই সালাম দিল আরিফকে। তপু নামক ছেলেটি সরল হেসে ভদ্রতা দেখিয়ে আরিফের হাত থেকে ব্যাগটা নিতে চেয়ে হাত বাড়িয়ে বলল, এই তো ভাই, ঢাকা যাচ্ছিলাম। রিদ ভাইয়ের পরিবার ঢাকায় আছেন, ওনাদের পারিবারিক বিয়ে বলে আমাদেরকেও যেতে দাওয়াত করেছেন। যেখানেই যাবো ট্রেনে করে আমরা। তবে যাওয়ার পথে দেখলাম আপনারা এখানে দাঁড়িয়ে, তাই এগিয়ে আসলাম আর কি। দিন ব্যাগগুলো আমাদেরকে দিন আরিফ ভাই, আমরা নিয়ে যাচ্ছি। এই শফিক, বাকি ব্যাগগুলো বের কর তো গাড়ি থেকে তোরা। তপু নামক ছেলেটির আদেশে বাকি ছেলেগুলাও তাই করল। আরিফকে হঠাৎ আগত ছেলেগুলোর সঙ্গে বেশ সখ্যতা দেখে কথা বলতে দেখে কপাল কুঁচকে আসে মায়ার। আরিফ সচরাচর বাহিরের মানুষের কাছ থেকে সাহায্য নেয় না। যখন সঙ্গে মায়া বা জয়ী থাকে, বোনদের সেফটির কথা ভাবে তাই। তাহলে এখন কেন এই অপরিচিত ছেলেগুলো থেকে সাহায্য নিচ্ছে, সেটা মাথায় আসছে না মায়ার। আরিফ সবাইকে তাড়া দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হাঁটলো। অনলাইনে কাটা টিকিটগুলো মোবাইল দেখিয়ে কাউন্টার থেকে কাগজের টিকিট নিতে হবে বলে। ততক্ষণে জুই ফুলবানু বেগমকে ধরে এগিয়ে গেল স্টেশনের প্ল্যাটফর্মে রাখা চেয়ারগুলোতে বসতে। মায়া তাদের পেছনে, হাতে ছোটখাটো কাপড়ের ব্যাগ, কাঁধের এক পাশে ঝুলছে মেলি ছোট ব্যাগ। সেথায় ফোনের শব্দ আসলে বেখেয়ালি মায়া হাঁটা থামিয়ে ব্যাগ থেকে ফোন নিতে চাইলে বাধা দেয় তপু নামক ছেলেটি। সে আগের ন্যায় ভদ্রতা দেখিয়ে ছোট গলায় মায়াকে শুধিয়ে বলে, ভাবি, আগে কোথাও বসেন, তারপর ফোন রিসিভ করবেন। এটা পাবলিক প্লেস, আপনার সমস্যা হবে দাঁড়িয়ে কথা বলতে। তপুর ভদ্র ভাষায় ছোট করে ভাবি ডাকায় বিস্ফোরণের ঘাড় ঘুরিয়ে তাকালো মায়া। মায়ার সাথে সাথে সামনে থেকে জুইও তাকালো ফুলবানু বেগমের হাতে ধরে চেয়ারে বসাতে বসাতে। তপুকে ছোট গলায় মায়াকে ভাবি ডাকতে শুনেছে জুই, মূলত এজন্য জুইও চমকিত। কিন্তু ফুলবানু বেগমের সামনে কিছু বলতে নারাজ জুই। বিস্ফোরণের মায়া কিছু বলবে, তখনই শফিক নামক ছেলেটি প্ল্যাটফর্মের চেয়ারে পাশে ব্যাগগুলো রাখতে রাখতে মায়াকে বসার জায়গা দেখিয়ে তপুর ন্যায় সেম ভদ্রতা দেখিয়ে ছোট গলায় বলল, ভাই, আপনি এই চেয়ারটাতে বসুন। এখানে কোনো ছেলেরা আসবে না, আমরা আছি আশেপাশে। আপনি বসুন প্লিজ।
বিস্ফোরণের মায়া হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তাদের দিকে। আজকাল প্রায় মায়ার সাথে এমন হয়, চেনা নেই জানা নেই ইয়া দামরা বড় বড় ছেলে পেলে মায়াকে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে। এক একজনের আবার কি ভদ্রতা, আহা, দেখলেই মনটা জুড়িয়ে যায় মায়ার। অথচ কে কার বউ সেটাই জানে না মায়া। আজকাল মায়াকে ছোট বড় সবাই ভাবি বলে সম্বোধন করে, যেন মায়া এই জাতির জাতিগত ভাবি হয়। কিন্তু এই জাতির জাতিগত ভাইটাকে আজও মায়ার জানতে পারে না। মায়া তো বিবাহিত, মায়ার একটা হারিয়ে যাওয়া স্বামীও আছে, সে আজও নিখোঁজ। মায়া তাকে খুঁজে পেলে না হয় একটা কথা ছিল, বলতে পারতো না সেও কারো ভাবি হয়। কিন্তু যেখানে মায়ার গোটা স্বামীটাই খোঁজ খবর নেই, সেখানে মায়া এই জাতির ভাবি হয়ে বসে আছে। এখন মায়া যদি কাউকে প্রশ্ন করে এই জাতির ভাইকে নিয়ে, কে সে, কাকে জড়িয়ে মায়াকে এত এত ভাবি ডাকা হয়, কে সে, তাহলে সবাই একটাই উত্তর আসে, আমাদের ভাই ভাবি। উৎসুক মায়া ফের প্রশ্ন করে, আপনার ভাইটাকে? তাদের উত্তর, আপনার স্বামী ভাবি। থমথমে খেয়ে যায়। মায়া এর বেশি প্রশ্ন কাউকে করতে পারে না, কারণ বাকি প্রশ্ন করার আগেই বাকিরা গায়েব হয়ে যায়। মানে এক কথায় মায়াকে এড়িয়ে চলে যায় মায়ার সম্মুখ থেকে। হতাশায় মায়া আজকাল ডিপ্রেশনে ভুগছে। একদিকে নিখোঁজ স্বামীকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে জাতির ভাই নামক নতুন বিপদ সংকেত মায়ার কপালে জুটেছে। এর জন্য শান্তিতে ফ্রেন্ডের সাথে কোচিংয়ের পরে কোথাও আড্ডাও দিতে পারে না জ্বালায়। মায়া আজকাল রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকাওয়ালার মামার ফুচকা খেতে পারে না। যদি মায়া খাওয়ার জন্য যায় তাহলে দেখা যাবে কোথাও থেকে কেউ না কেউ সেখানে চলেই আসবে। একদম অপরিচিত মুখ মায়ের কাছে তারা, অথচ মায়ের সাথে তারা এত নম্রতা ভদ্রতার সহিত বিনয়ী কথা বলবে যেন মায়া খুব বড় ধরনের সম্মানিত ব্যক্তি হয় তাদের। প্রথম দেখায় মায়াকে বাধ্যতামূলক সালাম দিবে, তারপর বিনয় সহিত মায়াকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করে বলবে, ভাবি এই রাস্তাঘাট ভালো না, ভাইয়ের নিষেধ আছে আপনি যাতে রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা না করেন, তাতে দুষ্টু ছেলের উৎপাত বেশি থাকে। আপনি বাসা চলে যান ভাবি, আমরা আপনার ফুচকা প্যাক করে বাসা দিয়ে আসবো, আপনি বাসা চলে যান ভাবি। তারপর সত্যি দেখা যায় মায়ার বাসায় সেদিন সন্ধ্যায় ফুচকার বড় প্যাক দিয়ে যায় কেউ না কেউ দারোয়ান চাচাকে দিয়ে। তারা মায়া যতক্ষণ পর্যন্ত ফুচকাওয়ালার মামা থেকে চলে আসবে ততক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওইখানে দাঁড়িয়ে থাকবে আর বারবার মায়াকে বিনয় করে বলবে মায়া যাতে বাসায় চলে আসে সেটা নিয়ে। এত বড় বড় দামড়া ছেলেদের ভাবি ভাবি অনুরোধ করাটা দৃষ্টিকঠোর লাগে বলে মায়া বাধ্য হয়ে চলে আসতে হয় সেখান থেকে। আর এই সব কিছুর প্রত্যেক সাক্ষী হচ্ছে জুই। আজকাল মায়ার সাথে সাথে জুইও অতিষ্ঠ হয় অচেনা জাতির ভাইকে নিয়ে। তবে এতদিন মায়া এই বিষয়টি নিয়ে ডিপ্রেশনে ভুগলেও আজ মনটা বেশ ফুরফুরে ছিল এই ভেবে যে মায়া আজ বাড়ি চলে গেলে আর আসবে না এই চট্টগ্রামে। তখন এই জাতির ভাইয়েরও বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু হঠাৎ করে এই রেল স্টেশনে যখন মায়াকে অল্প পরিচিত ছেলেগুলো ভাবি বলে সম্বোধন করলো, তখনই মায়া তাক লাগালো এই ভেবে যে এই জাতিরগত ভাই নিশ্চয়ই মায়ার বাসার খোঁজ খবর রাখবে। আরিফকে পূর্ব থেকে চিনে এমনটা মনে হচ্ছে মায়ার। এবার মায়ার নিজ বাড়িতে চলে গেলেও যদি জাতির ভাই লোকটা মায়ার জন্য সেখানেও যায় তখন কি হবে? চমকিত মায়ার ধ্যান ভাঙে ফের তোপো নামক ছেলেটির মৃদু ডাকে। মায়া এক পলক তোপোর দিকে তাকিয়ে বসলো শফিক নামক ছেলেটির দেখানো চেয়ারে। জুই তখনও মায়ার দিকে অবাক করা নজরে চেয়ে। মায়া ভীতিকর দৃষ্টি তুলতে চোখ মিলল দুজনের। মায়ার চোখের ভয়টা যেন
মুহূর্তে পড়ে ফেলল জুই। মায়ার সাথে সাথে জুইয়ের মনেও ভয়ের আশঙ্কা দেখা দিল। এই ভেবে ছেলেগুলোর মায়াকে ভাবি ডাকার শব্দ যদি কোনো কারণে আরিফ বা ফুলবানু বেগমের কানে যায়, তাহলে বিপদে পড়ে যাবে দুজন। জড়সড় বসা মায়ার সাথে সাথে জুইও চুপসে গেল ভয়ে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো যাতে আরিফ বা ফুলবানুর কানে না যায় ছেলেগুলোর ভাবি ডাকটা। দেখতে দেখতে জুইয়ের দোয়াই কবুল হলো। পুরো ট্রেন জার্নিতে ছেলেগুলোর কেউ মায়াকে আর ভাবি ডাকলো না আরিফ বা ফুলবানু বেগমের সামনে। তবে পুরো রাস্তায় ছেলেগুলো দায়িত্ব নিয়ে মায়াদের খেয়াল রেখেছে। ট্রেন আশুগঞ্জ থামায়। তাড়াহুড়ো করে 2 মিনিটের সবগুলো লাগেজ নামিয়ে দিল ছেলেগুলো। সবাই একে একে আরিফ থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠতে উঠতে তপু আরিফের চোখের আড়ালে যেতে যেতে মায়াকে বলল, আসি ভাবি, আমরা কিন্তু আমাদের ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ভাবি, ইনশাল্লাহ। বিয়ে? কোন বিয়ে? কার বিয়েতে থাকবে বলে গেল? মায়ের বোনের বিয়েতে তো ওদের দাওয়াত করেনি আরিফ। তাহলে কোন ভাইয়ের পক্ষ হতে কার বিয়েতে থাকবে ওরা? উফ! অস্থিরে মায়া ফের ডিপ্রেশনে চলে যাচ্ছে। যন্ত্রণায় পারছে না হাত পা ছড়িয়ে স্টেশনে কাঁদতে। যাকে পাওয়ার তার সন্তান খুঁজে পাচ্ছে না মায়া, অথচ মায়ের জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, থামাথামি নামই নিচ্ছে না। প্রথমে রিদ খান আর এখন অচেনা জাতির ভাই। রিদ খান তো দেশে বাহিরে চলে গেল আজ প্রায় 1 মাস। এই ফাঁকে মায়াও বাড়িতে চলে এসেছে। জীবনে কখনো রিদ খানের সঙ্গে দেখা হবে এটাও নিশ্চিত। রিদ খানকে নিয়ে ঝামেলা মুক্ত। কিন্তু এই জাতির ভাইকে কি করবে মায়া? এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। সব জায়গায় মানুষ লাগিয়ে মায়ার বাড়ি অবধি যদি চলে আসে, তখন কি করবে মায়া? মায়ার রাগী বাবা এসব শুনলে নিশ্চয়ই মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। ডিপ্রেশনে মায়ার এলোমেলো চিন্তায় হঠাৎই ঠোঁট ভেঙে কান্না আসলো। কি করবে উপায় না পেয়ে ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল সেখানেই। জুই আরিফ ফুলবানু লাকের ছেড়ে মায়াকে ধরল। চিন্তিত গলায় তিনজনই মায়াকে শুধালো, কি হয়েছে জানতে চেয়ে। মায়া কিছুই বলল না, শুধু অজানা ভয়ে ফুপালো। চিন্তিত আরিফ মায়ার কাঁধ চেপে নিজের কাছে টানলো। বোনের মাথায় আদরে হাত বুলিয়ে সান্ত্বনা দিলে একটা সময় শান্ত হয় মায়া। তীব্র কোলাহলে গুঞ্জনে সকালের কাঁচা ঘুমটা ছুটে যায় মায়ার। বিরক্তিতে শুকনো ভাঁজ পড়ল ললাটে। চোখ মেলে তাকাতে পলক ঝাপটালো মায়া। ঘুমের রেশ পুরোপুরি কাটাতে না পেরে চোখ জ্বলে উঠল তখনই। বিরক্তিতে মায়া উপর হয়ে বালিশে মুখ গুজে দিল। পাশেই হয়তো জুই ঘুমিয়ে আছে ভাবল মায়া। তাই হাতরে জুইয়ের পাশটা চেক করতেই খালি জায়গায় পেয়ে মুখ তুলে তখনই চাইল পিটপিট করে। আশ্চর্য, জুই বিছানাতে নেই। তার মানে জুইও উঠে গেছে এতক্ষণে। শুধু কি মায়াই এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছিল? এমনটা তো হওয়ার কথা না। মায়া বাড়িতে আসলে সবার আগে মায়ার রাগী বাবা ডেকে ঘুম থেকে তুলে সবাইকে নামাজ পড়ার জন্য। অথচ আজ কেউ ডাকলো না মায়াকে। ঘুমানোর জন্য মায়াকে এত বেলা অবধি ছেড়ে দিল। মায়া মন সন্তুষ্টি হলো না। বাহিরে গুঞ্জনে মনে হচ্ছে বাসায় ঝামেলা চলছে বড়সড়। কি নিয়ে সবার এত কথা কাটাকাটি হচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। বিরক্তিতে মায়া বিছানা উঠে বসল। রাতে চট্টগ্রাম থেকে বাসায় ফিরতে রাত প্রায় 9টার নাগাদ হয়ে গিয়েছিল। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু কথা বলে ঘুমাতে ঘুমাতে রাত 12টার ঊর্ধ্বে চলে যায়। মায়ার রুমে জুই আর ফুলবানু বেগম ঘুমিয়েছিল রাতে। ক্লান্তিময় ঘুমটা এখনো পুরো হয়নি মায়ার।
আরও একটু ঘুমাতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু বাসার সবাই উঠে গেছে, তাহলে নিশ্চয়ই অনেক বেলা হয়ে গেছে। মায়ার বিছানা ছাড়ার দরকার। বিছানায় ঝিম ধরে বসে থাকা মায়া হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা নিল সময় দেখতে। মোবাইলের সাইড বাটন চেপে স্ক্রিনে আলো জ্বালাতে মায়ার চোখ কপালে উঠল। ভোর 4:45 সময়। মায়া ভাবল ফোনের টাইম ঠিক নেই হয়তো, তাই ঘাড় ঘুরিয়ে জানালা ধরে বাহিরের পরিবেশটা দেখতে চাইল, কিন্তু মোটা পর্দার আড়ালে নজরটা বাহির অব্দি যাওয়া সম্ভব হলো না। বিরক্তিতে মায়া গায়ে ওড়না চাপিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাহিরে ঘর থেকে ভেসে আসার গুঞ্জনের শব্দ ধরে সেদিকে হাঁটল। পা থামল পরিবারের চিন্তিত চেহারা আর বড় বোনের হিচকি তোলা কান্দন মুখটা দেখে। চোখে ঘুম পলক ঝাপটাতে গায়েব হলো মায়ার। বসার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে দেখল জুই আর নিজের মা চাচাকে বড় বোন মুক্তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে। হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা, কিন্তু কি নিয়ে সান্ত্বনা দিচ্ছে মুক্তাকে তাও বুঝল না মায়া। পরিবারের প্রত্যেকের চেহারায় আমাবস্যার ঘোর অন্ধকারে লেপ্টে। থমথমে পরিবেশে বাবা চাচা দুজনেই সোফায় বসে মন্ত হয়। বিষণ্ণতা প্রত্যেকের চেহারায় দৃশ্যমান। পরিবারের হঠাৎ কি হয়েছে তার কিছুই জানে না মায়া। কাউকে প্রশ্ন করবে সেই সাহসটাও পাচ্ছে না। এক একজনের চিন্তিত মুখটা দেখে জড়সড় মায়া শুধু দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলো অসহায় মুখ করে। তখনই আরিফকে দেখল সকলের চিন্তার অবসান ঘটিয়ে বাসার ঘরে ফিরতে বাহির থেকে। আরিফ বসার ঘরে পা রাখতেই চিন্তিতে মুখ খুলল মায়ার মা রেহানা বেগম। ওনারা চলে গেছে আরিস। সোফায় বসতে বসতে শান্ত গলায় উত্তর করল আরিফ। হুম। অধৈর্যের ন্যায় ফের শুধালো রেহানা বেগম আরিফকে। আর কিছু বলেছিল ওনারা? কোনো আবদার? হুম, আর কিছু বলেনি ওনারা, না। ওনাদের আগের এই কথাই রইল। তবে ফাহাদের নানা নানুমাকে আমি আগে থেকেই চিনি। চট্টগ্রামে ওনাদের বাসায় আমি গিয়েছিলাম বেশ কয়েকবার। বেশ ভালো মানুষ ওনারা। ফাহাদ আর মুক্তার আনুষ্ঠানিকভাবে বিয়ের ডেটটা হঠাৎ পিছিয়ে যাওয়াতে বারবার দুঃখ প্রকাশ করছিল। বেশ অনুতপ্ত ওনারা মা। এই জন্য মূলত ফাহাদকে নিয়ে এই মধ্যরাতে আমাদের বাসায় ছুটে আসছেন ওনারা ক্ষমা চাইতে। আরিফের কথা শেষ হওয়ার মাঝে তপ্ত গলার ফোড়ন কাটে জুয়ের বাবা জামাল সাহেব। তিনি খানিকটা রাগ দেখিয়ে বলল, ওনাদের দুঃখ প্রকাশ দিয়ে আমরা কি করব? একেবারে জায়গায় দুইবার বিয়েটা পিছানো হচ্ছে, তাও ওনাদের জন্য। আমরা কি সমাজ নিয়ে চলি না? সমাজের মানুষ কি জবাব দিব? 2বার করে বিয়ের কার্ড ছাপানো হয়েছে। সমাজের মানুষকে আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন আবার সবার বাসায় গিয়ে বলি যে আপনারা কেউ আমাদের বিয়েতে আসবেন না। আমাদের মেয়ের বিয়ে আবার পেছানো হয়েছে, দাওয়াত ক্যান্সেল। এসব গিয়ে বললে মানসম্মত থাকবে আমাদের? সমাজের মানুষের কাছে আমরা হাসির পাত্র হয়ে উঠব। ওনাদের যদি এতই সমস্যা থাকে তাহলে না করার ওনাদের ছেলেকে বিয়ে। আমরা কি ওনাদের পায়ে পড়ে আছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য? দিব না এমন বাড়িতে মেয়ে বিয়ে। আমরা আমাদের মেয়ের জন্য এর থেকে ভালো ছেলের কাছে বিয়ে দিব। তুই ফোন করে ওনাদের না করে দে, আমরা মেয়ে বিয়ে দিব না। বড় ভাই আপনি কিছু বলছেন না কেন? চাচার কথায় ডুকরে কেঁদে উঠল মুক্তা। জামাল সাহেব তখনও রেগে। জুই মুক্তাকে জড়িয়ে ধরে অসহায় মুখ করে তাকিয়ে বাবার দিকে। শফিকুল ইসলাম চিন্তিত মুখে বসে। পরিস্থিতি ফ্যাসাদে তিনি। একদিকে মেয়ে, অন্যদিকে সমাজ। তাছাড়া ভাইয়ের কথাও ফেলার নয়।
বিয়ের কার্ড দিয়ে দ্বিতীয়বারের মতন সমাজের মানুষ ও আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন যদি সবাইকে নিষেধ করা হয় তাহলে অবশ্য মানুষ হাসাহাসি করবে ওনাদের মেয়ের ভাগ্য নিয়ে। পরিস্থিতিতে জটিলতা বুঝতেই চমকে ওঠে মায়া। বুঝতে পারে বোনের বিয়েটা আবারও পিছিয়ে গেছে, কিন্তু কেন তা এখনো জানতে পারেনি মায়া। হয়তো ফাহাদের সঙ্গে তার পরিবারের লোকও এসেছিল মায়াদের বাসায়। খুব সম্ভবত ফাহাদের বৃদ্ধ নানা নানি এসেছিল। আরিফের কথাই তো তাই বুঝলো মায়া। সারা রাত না ঘুমিয়ে হয়তো এই মিটিং করেছিল সবাই কিভাবে কি করবে। মায়া ঘুম থেকে লেট উঠায় ফাহাদের পরিবারের সঙ্গে দেখা হয়নি, কিন্তু মুক্তা বিয়েটা আবারও কেন পেছানো হয়েছে সেটাই বুঝতে পারছে না মায়া। অসহায় আর কৌতূহল মায়া দ্বিধা কাটালো আরিফ। ছোট বোন মুক্তাকে এক পলক দেখল। পরিস্থিতির চাপে পড়ে সেই তখন থেকে নীরবে কেঁদে যাচ্ছে মেয়েটা। না, নিজের পরিবারকে কিছু বলতে পারছে না আর। ফাহাদকে দোষ দিতে পারছে না। সব দোষ মুক্তা নিজের ভাগ্যের দিল। আজ ভাগ্যের জোরে এই অবস্থানে দাঁড়িয়ে মুক্তা টেনশন বাড়িয়ে দিয়ে বাবার সম্মতি জানালো ছোট চাচার কথায়। তিনি বললেন, জামালের কথাটা হেলার নয় আরিফ। একেবারে জায়গায় দুইবার করে বিয়েটা পিছানোতে সমাজের মানুষ হাসাহাসি করবে আমাদের মেয়ের উপর। পরিস্থিতি যাই হোক, এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই। আমরা আমাদের মেয়েকে হাসির পাত্র বানাতে চাই না। সমাজের সামনে বিয়ের কার্ডে ছাপানো তারিখে বিয়ে হবে মুক্তার, তবে অন্য কারোর সাথে আমার মেয়ে বিয়ে দেব না। তুমি ফাহাদের পরিবারকে এই কথাটা জানিয়ে দাও আরিফ। বাবার গম্ভীর মুখের কথায় আতঙ্কিত হয় উপস্থিত সদস্যরা। মায়া ভীত দৃষ্টিতে বোনের দিকে চেয়ে অপরাধীর ন্যায়। মুক্তার কান্নার বেগ আরো বাড়ে। এবার ফুপানো থেকে মৃদু শব্দ কানে বাজছে সবার। আরিফ পরিস্থিতির জটিলতা বুঝে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করলো। বাবা চাচাকে উদ্দেশ্য করে বলল, সমাজের কথা চিন্তা করার দরকার নেই কাকা। আপনি ভালো করলেও সমাজ আপনার পিছনের কথা বলবে, খারাপ করলেও বলবে। আমাদের আপাতত নিজের পরিবারের কথা ভাবা উচিত। তাছাড়া ফাহাদের পরিবার অন্যায় কোনো আবদার করেনি চাচা। আল্লাহ না করো আজকে যদি আমার পরিবারে কেউ ফাহাদের বাবার পরিস্থিতিতে থাকতো, মৃত্যুর লড়াইয়ে, তাহলে আমি ছেলে হয়ে কখনোই আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। আগে আমার পরিবারের সদস্যকে সুস্থ করে তুলতাম, তারপর বিয়ে দিতাম। আচ্ছা আপনি বলো, আজকে যদি আমার আব্বা অসুস্থ হতো তাহলে আপনি আমার বিয়ের কথা চিন্তা করতেন কাকা? করতেন না নিশ্চয়ই। ঠিক তেমনি ফাহাদের পরিবারে হঠাৎ অ্যাক্সিডেন্টে ফাহাদের মা সুস্থ হলেও আঙ্কেল এখনো অসুস্থ। আমি নিজে দেখেছি আঙ্কেলের অসুস্থতা কতটা। তাছাড়া ওনারা বিয়েটা ভাঙতে চাচ্ছে না, শুধু বলছে আজকের মধ্যে ঘরওয়ালাভাবে দুই পরিবারের সম্মতিতে মুক্তা ফাহাদের বিয়ে দিয়ে রাখতে। কারণ পরশু আঙ্কেলকে নিয়ে ফাহাদ ও তার পরিবার সিঙ্গাপুর যাবে আঙ্কেলের ভালো চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আঙ্কেল সিঙ্গাপুর থেকে ফিরলে তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে। ব্যাস, এতটুকু আবদার তাদের। আর এখানে আমি খারাপ কিছু দেখছি না কাকা। আমরা সবাই জানি অ্যাক্সিডেন্টে আঙ্কেলের বুক পাঁজরের 4টে হাড় ভেঙে গেছে, সেগুলো রিং বসাতে হবে। এতদিন বাংলাদেশে ডাক্তারের চিকিৎসা নিয়েছিল, হয়তো ভালো হয়ে যাবে ভেবে, কিন্তু হঠাৎ আঙ্কেলের অবস্থা খারাপ হওয়ায় সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে ইমার্জেন্সিতে। এমন তো অবস্থায় কারো পক্ষে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা সম্ভব নয়। সেজন্য বিয়ের ডেট পেছানো অনুরোধ করছে। এখন পরিবার সদস্যরা এই মধ্যরাতে নিজে আমাদের বাসায় ছুটে এসে
এতে খারাপ কিছু নেই কাকা। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আঙ্কেল বাহিরে যাওয়ার পূর্বে ছেলের বউকে দেখে যেতে চান বলে এখন আপাতত ঘরওয়ালাভাবে বিয়েটা দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। আমার সাথে ফোনেও কথা হয়েছে আঙ্কেলের। আমি বিয়েতে সম্মতি দিয়েছি, দায়িত্ব নিয়েছি। এখন যদি আপনারা কোনো কারণে বিয়েটা ভাঙতে চান তাহলে আমি মুক্তার বড় ভাই হয়ে বলছি, বাবা কাকা কাউকে মানব না। আমি নিজে দাঁড়িয়ে বোনকে বিয়ে দেব ফাহাদের সঙ্গে। তাও আজ রাতে দায়িত্ব যখন নিয়েছি, আজকের মধ্যে সব আয়োজন, তাও আজ রাতে দায়িত্ব যখন নিয়েছি, আজকের মধ্যে সব আয়োজন ব্যবস্থা করব আমি। এরপরও যদি আপনাদের কারো আপত্তি থাকে তাহলে আমাকে বলুন, আমি মুক্তাকে নিয়ে বের হয়ে যাব বাসায় থেকে। তারপরও এই বিয়েটা বন্ধ হচ্ছে না, কারণ মানুষের বিবেকে তার সর্বোচ্চ আদালত। আর আমার বিবেক আমাকে এত বড় অন্যায় করতে সমর্থন করছে না। বাকিটা আপনাদের হাতে। আমি আয়োজন করতে বের হলাম। কথাগুলো বলেই পরপর দাঁড়িয়ে যায় আরিফ। উজ্জ্বল চোখে সবাই আরিফের দিকে তাকিয়ে। বড় ভাই বাবার ছায়া হয়, সেটাই যেন প্রকাশ করলো আরিফ। চলে যেতে গিয়ে আরিফ কন্দনরত মুক্তার সম্মুখে দাঁড়ালো। দীর্ঘ নিঃশ্বাস গোপন করে আশ্বস্তের হাত বুলিয়ে দিল বোনের মাথায়। ইশারায় মুক্তাকে বোঝালো আরিফ আছে ওর পাশে, কিছু হবে না মুক্তার। আরিফ বাহিরের দিকে হাঁটলো। হাতে অনেক কাজ। আপাতত বাজার করতে হবে বিয়ের জন্য। রাতে মুক্তার বিয়ে। দুই পরিবারের সদস্য উপস্থিত থাকবে বাড়িতে। বরযাত্রী খাবারের আয়োজনের লিস্ট বড়। আরিফ যেতে যেতেই গলা ছেড়ে ডাকলো মায়া আর জুইকে। এই মায়া, জুই নিয়ে আয় তো, ভাইয়ের সাথে কাজ আছে। ব্যাস, আরিফের এক ডাকই যথেষ্ট ছিল মায়া আর জুইয়ের জন্য। হন্য হয়ে ছুটে তখনই আরিফের পেছন পেছন। পরিবারের বড়রা কে বা কারা কি বলবে তার অপেক্ষা করলো না কেউ। আরিফ ডেকেছে, ব্যাস তাতেই হলো। এক দৌড়ে দরজার আড়াল হতে উল্লাসে ছুটে গেল মায়া আরিফের পেছন পেছন। পরিবারের বাকি মহিলা সদস্যদের মাঝেও আনন্দে উজ্জ্বল চেহারা দেখা গেল। রেহানা বেগম তক্ষুনি নিজের ছোট যা রেনু বেগমকে তাড়া দিতে দিতে বলল, এই রেনু, আয় তো, রান্নাঘরে আয়, কত কাজ বাকি। হঠাৎ বিয়ে আয়োজন করা কি চারটেখানি কথা নাকি? এই মুক্তা, যা তো, তোর নানুমাকে নিয়ে ঘরে যা তুই। আর শোন, তোর ফুপিদের ফোন লাগিয়ে বল সকাল 7টার ভিতরে যেন সবাই এই বাড়িতে থাকে। এই রেনু, যা তোর ভাই ভাবিদেরও দাওয়াত করে আয় তাড়াতাড়ি। বলবি সকাল 10টার ভিতরে যেন সবাই এই বাড়িতে থাকে। যা যা, সবাই গিয়ে যার যার কাজ কর, আমি নাস্তা রেডি করছি। রেহানা বেগম সবাইকে তাড়া দিয়ে ছুটল রান্নাঘরের উদ্দেশ্যে। আজ ওনার কত কাজ, বড়মের বিয়ে বলে কথা, শ্বাস ফেলার সময় কই ওনার। রেহানা বেগমের কথায় তৎক্ষণাৎ ছুটল রেনু বেগম। স্বামী যে গোমরা মুখে বসে আছে তার খবর নেওয়ার সময় কই ওনার। বাড়ির বড়মের বিয়ে হাতে হাতে কত কাজ বাকি। তাছাড়া বড় ভাবি বলেছে আগে রেনু বেগমের ভাই ভাবিদের দাওয়াত করতে, তাই তিনি আগে নিজের ভাই ভাবিদের দাওয়াত করবে, তারপর বড় যাকে রান্না কাজে সাহায্য করবে। কে মন খারাপ করে বসে থাকলো তা আপাতত ওনার দেখার দরকার নেই, দেখতে গেলেই ঝামেলা হবে। তাছাড়া আরিফের কথা একটাও মিছে নয়।
অস্বীকার করার দায়। থাকুক দুই ভাই নিজের রাগ নিয়ে বসে। তিনি তো বাড়ির বড় ছেলের কথাই শুনবে। হুম। বাড়ির গৃহকর্মীদের তাড়াহুড়ো দেখে দুই ভাই একে অপরের মুখে চাওয়াচাই করলো। দুজনকে যে কেউ পাত্তা দেয়নি বেশ বুঝলো। তবে যদি আরো রাগ নিয়ে বসে থাকে তাহলে সারাদিনও যে কেউ তাদের রাগ ভাঙাতে আসবে না সেটাও বুঝলো দুই ভাই। এজন্য বিনা বাক্যে বয়ে চুপচাপ উঠে দাঁড়ালো দুজন। নিজেদের রাগ ছেড়ে একে একে ফোন করলো নিকটতম আত্মীয়দের, যাদের দাওয়াত না করলেই নয়। যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু মায়ার পরিবারের নিকটতম আত্মীয় স্বজনরা মিলে ভরপুর হয়ে আছে সমগ্র বাড়ি। কমপক্ষে 50-এর ঊর্ধ্বে শুধু মায়াদের নিকটতম আত্মীয় স্বজনরাই হলো। বাকি 20 থেকে 25 জনের মতন হবে ফাহাদের পরিবার থেকে আসা বরযাত্রী। বিকাল পেরিয়ে সন্ধ্যা নাগাদ বিয়ের আয়োজন। বউ সঙ্গে করে নিয়ে যাবে। 2 দিন পর আবার মুক্তাকে নিয়ে আসবে সবাই। মুক্তা শ্বশুরকে সিঙ্গাপুরে বিদায় জানিয়ে ফাহাদও যাবে বাবা মার সাথে। শুধু ফাহাদের ছোট বোন থাকবে বাংলাদেশে নানা বাড়িতে খান পরিবারের সঙ্গে। বিয়ে বাড়িতে মেহমান গিজগিজ করছে পরিবেশ। মায়া এতক্ষণ দিব্যি টই টই করে বেরিয়ে সারা বাড়িতে। বোনের বিয়ে বলে কথা, পা দুটো মাটিতে পড়ছে না চঞ্চলতায়। সুন্দর দেখতে একটা চুড়িদার জামাও পরেছে। হুট করে বিয়ে ঠিক হওয়ায় মায়া শপিং করা হয়নি। সকালে জুই আর মায়া আরিফের সঙ্গে বেরিয়েছিল না, তখনই আরিফ এই সুন্দর দেখতে জামাটা কিনে দিয়েছে মায়াকে। সেম দেখতে একটা জামা জুইও পরেছে আজ। মূলত আরিফ দুজনকে একরকম দেখতে দুটো জামা কিনে দিয়েছিল সকালে। সেই জামা পরে সারা বাড়িতে টই টই করছে মায়া। আবার ব্যস্ততা দেখিয়ে মেহমানদারিও করছে মাঝে মাঝে শরবত এগিয়ে দিয়ে। মায়া উৎফুল্লতা শুধু বরযাত্রী আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখা গেল। ফাহাদের সঙ্গে মায়ার আগে কখনো দেখা হয়নি। মুক্তা বিয়ে ঠিক হওয়ার পর ছবিতে মায়া বেশ কয়েকবার দেখেছিল। সরাসরি আজই প্রথম শালি দুলাভাইয়ের পরিচয়। কিন্তু সেই পরিচয়ে বিস্ফোরণ ঘটল হৃদের দাদা দাদির উপস্থিতি দেখে। দিন দুনিয়া ভুলে সর্বনাশ ঘটিত দৃষ্টি ফেলে তবদা খেয়ে চেয়ে থাকলো শুধু আরাফ খানের দিকে মায়া। আরাফ খান তখনও বরের পেছনে মানে ফাহাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। মূলত শালীবৃন্দ দুলাভাইকে স্বাগত জানাতে এসেছিল বাড়ির মূল গেটের ফটকে। যেহেতু আনুষ্ঠানিক বিয়ে আয়োজন ছিল না, তাই গেট ধরার মাধ্যমও ছিল না। কিন্তু মায়া আরাফ খানকে দেখেই তবদা খেয়ে যায়। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যখন শুনল ফাহাদের নানা ভাই হয় আরাফ খান। মায়ার মোটেও চিনতে ভুল হলো না আরাফ খানকে। এই নিয়ে দুবার দেখা হয়েছে মায়ার সাথে আরাফ খানের। প্রথম দিন কলেজে, দ্বিতীয়বার ওনাদের বাড়ির মেজবানের দাওয়াতে গিয়েছিল মায়া। তখন মায়ার সর্বনাশ হলো তখন যখন মায়ার ছোট মাথায় আসলো হৃদ খানের ফুফাতো ভাই হয় ফাহাদ। এর মানে হৃদ খান মায়ার আত্মীয় হয়ে গেল। সম্পর্কে পাতানো বিয়াই বিয়াইন। ছি, আর কোনো সম্পর্ক খুঁজে পেল না। সোজা বিয়াই এই পান্তা মুখের হৃদ খানকে হতে হলো। মায়ার জীবনটাই বেদনার। ফাহাদের মামাতো ভাই যেহেতু হৃদ খান, এর মানে হৃদ খান অবশ্যই এই বিয়েতেও আসবেন। নতুন আত্মীয় বলে কথা, আসবে তো অবশ্যই। মায়ারও মুখোমুখি হবে আবার। উৎফুল্লর মায়া মুখটা তৎক্ষণাৎ হৃদের ভয়ে চুপসে গেল। জড়সড় অবস্থায়
দাঁড়িয়ে ভয়ার্ত দৃষ্টি ঘোরালো আশেপাশে। না, রিদ খানকে মায়ার চোখে কোথাও পড়েনি। মনে হয় বিয়েতে আসেনি। মায়া শান্ত হতে হতে চমকে উঠল স্টেশনে দেখা হওয়া সেই 4টে ছেলেকে দেখে। এই ছেলেগুলি তো কাল মায়াকে ভাবি ভাবি ডাকছিল না স্টেশনে? আজ মায়ার বোনের বিয়েতে চলে আসলো কি করে? কার সাথে এসেছে এরা? নিশ্চয়ই ফাহাদ ভাইয়ের পরিবারের সঙ্গে এসেছে। আচ্ছা, এর মানে কি এই ছেলেগুলো ফাহাদুল্লাহ ভাইয়ের চেনা মানুষ হয়? তার মানে সব সর্বনাশ মায়ের কাঁধে নাচছে। আল্লাহ, এই অচেনা জাতির ভাই যদি ফাহাদের পরিচিত কেউ হয়, তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে মায়ার বোনের সঙ্গে যে ফাহাদের বিয়ে হচ্ছে সেটা। এবার আরো সহজে মায়ার অবধি পৌঁছে যাবে বিনা বাধায়। একদিকে রিদ খান তো, অন্যদিকে এই অচেনা জাতির ভাই লোকটা দাঁড়িয়ে। কোন দিকে পালাবে মায়া? পালাবার পথ তো সবই বন্ধ। অসহায় মায়া তখনই বুক ফেটে কান্না আসলো। এত ঝামেলার মাঝে ভেবেছিল এবার বুঝি মায়া নিস্তার পাবে সবকিছু হতে, কিন্তু তার কিছুই হলো না। উল্টো সব ঝামেলাকে আত্মীয় বানিয়ে বসে আছে সে। অসহায় মায়া সহ্য করতে না পেরে কেঁদে ফেলল। চোখের পানি নাকের পানি যখন এক হচ্ছিল কাঁদতে কাঁদতে, তখনই কানে আসলো রিদ খান এখনো দেশে ফিরেনি। কবে ফিরবে কেউ জানে না। আর এই সংবাদটা স্বয়ং আরাফ খান দিল আরিফকে। মূলত আরিফ জানতে চেয়েছিল রিদ কোথায়, বিয়েতে কেন নেই সে। উত্তরে আরাফ খান এটাই বলল। কষ্ট জর্জরিত মায়া অসহায়ত্ব কমে আসলো রিদ দেশে নেই বলে। মায়া ভাবল রিদ হয়তো এখনো জানে না মায়ার সাথে তার নতুন আত্মীয়তার সম্পর্ক হয়েছে সেটা। জানলে হয়তো মায়াকে অপমান করবে এই নিয়েও। মায়াও কম যায় না, আর একবার অপমান করে দেখুক না মায়াকে। মায়া সোজা গিয়ে নিজের স্বামীর কাছে বিচার দেবে। আচ্ছা, ভালো কথা। মায়ার স্বামীর খোঁজটাই তো দেওয়া হয়নি। সুমনের সাথে মায়ার কথা হয়েছিল সকালে। সুমন বলেছে বাবা হাফেজ সাহেবের সঙ্গে কথা বলে মায়ার স্বামীর নাম ঠিকানা জোগাড় করে দিবে আজ রাতের মধ্যে। সেই থেকে মায়া ফোনটা হাতে হাতে নিয়ে ঘুরছে এত ব্যস্ততার মাঝেও। যদি সুমন ফোন দেয় সেই আশায়। মায়ার নিখোঁজ স্বামী খুঁজে পাওয়া নিয়ে প্রশ্ন এবার যাই কিছু হোক না কেন, মায়া হাফেজ সাহেব থেকে নিজের নিখোঁজ স্বামীর ঠিকানা নেবেই নেবে। হাফেজ সাহেব লোকটা কেমন ইচ্ছাকৃতভাবে মায়াকে ওর স্বামীর খোঁজ দিতে চাইছে না। মায়ার ফোন ধরে না। রাতে সুমন ফোন করুক। সঠিক তথ্য দিতে না পারলে দরকার পড়লে কালই একবার নরসিংদী চলে যাবে মায়া। তারপর একবার হারিয়ে যাওয়া স্বামীর ঠিকানা চাই। অন্তত ওই গম্ভীর মুখর পাষাণ রিদ খানকে টক্কর দেওয়ার জন্য হলেও মায়ার গুন্ডা স্বামীকে চাই। সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হয় ফাহাদ আর মুক্তার। বড় বোনের বিদায় বেলা মা চাচিদের সে কি কান্না! মায়াও একটু করে কাঁদতে চেয়েছিল, কিন্তু তা করার আর সুযোগ পেল কোথায়। মুক্তার সাথে বরযাত্রীদের সঙ্গে মায়া আর জুইকেও যেতে বলল মায়ার গম্ভীর বাবা। মায়া অবশ্য প্রথমে যেতে চায়নি, এজন্য ভাইয়ের পিছন পেছন ঘুরঘুর করছে কতক্ষণ। কিন্তু লাভ হয়নি জুয়ের জন্য। জুয়ের এক কথা, মায়া না গেলে সেও যাবে না কোথাও। অসহায় মায়া রাগে দুঃখে জুয়ের সাথে কথা বলা বন্ধ করে দিল। বাবা চাচাদের আদেশে সুন্দর করে গিয়ে গাড়িতে উঠে বসলো মুক্তার পাশে। যেহেতু বউ 2 দিন থাকবে শ্বশুর বাড়িতে, সেহেতু মায়া আর জুইকেও
2 দিন থাকতে হবে মুক্তার সাথে। কথা তো তাই হলো, মায়াও তাই জানে। কিন্তু মায়া মুক্তার সঙ্গে না যাওয়ার প্রধান কারণ ছিল মায়া কাল নরসিংদী যেতে চেয়েছিল সুমনদের বাড়ি, যেটা জুঁইয়ের জন্য সফল হয়নি। তাছাড়া আর কোনো সমস্যা ছিল না মায়ার, কারণ হৃদ খান তো আর দেশে নেই। তাহলে মায়ার সাথেও মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না। গাড়িতে মুক্তার পাশাপাশি বসতে বসতে মায়া ভাবল বোনের শ্বশুরবাড়ি থেকে ফিরে নরসিংদী যাবে সে। আপাতত এই 2 দিন এভাবেই যাক। মায়া গাড়িতে বসতেই জুঁইও তক্ষুনি মায়ার শরীরের সঙ্গে চেপে বসলো গাড়িতে। মায়া রাগী চোখ দেখাতেই দুষ্ট হাসলো জুঁই। মায়া শরীরের সঙ্গে চেপে বসতে বসতে বলল, জানিস ঋতু, আমি না রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম যে সকালে উঠে দেখি হৃদ খান আমাদের নতুন বিয়ে রূপে হাজির, 2 হাতে পুঁটলি নিয়ে। জানিস, পুঁটলিতে কি ছিল? তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই। আচ্ছা বলতো, বিয়ান তো আমরা দুজনে হৃদ খানের একই হই, তারপরও তোর বেলায় এত বড় চুরিটা আমি কেমনে করতে পারলো? বুঝা তো তুই আমারে। জুঁইয়ের খোঁচানো কথায় মায়া গাল ফুলিয়ে বসে। মনে মনে শপথ করে ফেলেছে এমন বেয়াদব বোনের সাথে আর জীবনেও কথা বলবে না। জুঁই যে ইচ্ছা করে মায়ার মজা নিচ্ছে হৃদ খানকে জড়িয়ে, সেটা বেশ বুঝতে পারছে মায়া। নয়তো এখন হালাল স্বপ্ন কেউ দেখে। ভীষণ অস্বস্তিতে মায়া। হৃদ হঠাৎ করে সামনে চলে আসতে অনেকটা হতভম্ব। মায়ার ঘুণাক্ষরেও ধারণা ছিল না যে হৃদ আজ দেশে ফিরবে। মায়া যদি জানতো হৃদ আজ হঠাৎ করে দেশে চলে আসবে, তাহলে ইহজন্মেও মায়া মুক্তার শ্বশুরবাড়িতে আসতো না। ফ্যাসাদে পড়ে মায়া স্তব্ধ ন্যায় হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল জায়গায়। ভয়ার্ত দৃষ্টিতে এদিকে সেদিকে ঘুরতে হৃদের কপালের ভাঁজ শিথিল হলো হঠাৎ। নিজ বাড়িতে মায়ার উপস্থিতিটা হৃদের ধারণাতেও ছিল না। অনাকাঙ্ক্ষিত মায়ার উপস্থিতিতে হৃদ নিজেও খানিকটা চমকিত হলেও গম্ভীর মুখ অতলে তা প্রকাশ করল। বরং মায়াকে কয়েক পলক দেখে খুব স্বাভাবিকের ন্যায় এগিয়ে গেল সিঁড়ির দিকে। গম্ভীর মুখ হৃদ ধূপধাপ পা ফেলে চলল নিজের ঘরে। তখনই হৃদকে দেখে জুঁইয়ের পাশ থেকে চেঁচিয়ে উঠল ফাহাদের বোন সেজতি। তারপরও হৃদকে পেছন থেকে ডেকে বলল, আরে হৃদ ভাই, তুমি কখন এসেছো দেশে? তুমি কি আজকে এ বাড়িতেই থাকবে আমাদের সাথে? সেজতির কথায় হৃদ পেছন ঘুরল না, আর না উত্তর করল কোনো কিছু। যেমন হাঁটছিল ঠিক তেমনই হাঁটার গতি বহাল রাখতেই ফের হৃদের কানে আসলো সেজতি উৎফুল্লতার ডাক। সে তাড়াহুড়োয় হেনা খান ডাকছে হৃদের ফিরে আসার খবর দিয়ে। হৃদকে নিঃশব্দে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়া। এতক্ষণ জানটা গলায় আটকে ছিল যেন। মায়া স্বস্তির হলেও সেজতির কথায় হৃদকে উত্তর করতে না দেখে ফের মুখ বেঁকে আসলো মায়ার। লোকটা আসলেই বজ্জাত, দেমাকি আর অহংকারী টাইপের। কত সুন্দর করে সেজতি ডাকলো, অথচ লোকটা ঘুরেও তাকালো না। এমনিতে মায়াকে অপমান করতে সব সময় মুখ চালিয়ে এগিয়ে আসে, অথচ আজকে চুপ। মায়াকে নিজের বাড়িতে দেখে প্রতিক্রিয়াও করলো না। এত ভালো মানুষ তো এই হৃদ খান নয়। নিশ্চয়ই মায়াকে অপমান করতে খিচুড়ি পাকাচ্ছে মনে মনে। সুযোগ পেলেই যে খোঁচা মারবে নিজের বাড়িতে আসা নিয়ে, সেটাও মায়া বেশ বুঝতে পারছে। মায়াকে এবার সাবধানে থাকতে হবে। ভুলেও এই লোকের সামনে পড়া যাবে না, নয়তো মায়াকে অপমান করতে কতক্ষণ লাগবে এই বজ্জাত লোকের। দেখা গেল বলার নেই কওয়ার নেই, হুট করে মায়াকে আউট বলে অপমান করে বসলো। তখন মায়া এত রাতে কোথায় আউট হয়ে যাবে এই বাড়ি থেকে? জায়গা আছে কোথাও যাওয়ার?
এত রাতে একা একা মায়ার তো আশুগঞ্জ যাওয়া সম্ভব নয়। তবে যেটা সম্ভব সেটা হলো আপাতত এই লোকের চোখের সামনে না পড়া। মায়া বিগত 2 দিন লুকিয়ে চুকিয়ে বেড়াতে হবে এই বাড়ি রিদ খানের সামনে পড়তে না চেয়ে। একবার নিজের বাড়ি অবধি পৌঁছাতে পারলে ভুলেও বোনের শ্বশুর বাড়িতে পা রাখবে না আর মায়া। ভাবুন, মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। চলন্ত হৃদ চলে যেতে যেতে কি মনে করে সেও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। অনাকাঙ্ক্ষিত চোখ মিলনের আতঙ্কে উঠল মায়া। আতঙ্কের ন্যায় ধরফড়িয়ে সামনে ঘুরে যেতেই হৃদও ঘাড় ঘুরালো সামনে। হৃদের মুখের ভঙ্গিমা তখনও গম্ভীর। বুঝারও নেই তার মনে আসলে কি চলছে মায়ের উপস্থিতিতে। সেজতির ডাকে প্রায় সাথে সাথে হেনা খানকেও রান্নাঘর থেকে বেরোতে দেখল মায়া। হৃদের চলে যাওয়ার দিকে উৎফুল্লর মুখ করে তিনিও সেদিকে ছুটল হৃদের পেছন পেছন। হেনা খান বেশ স্বচ্ছ আর নরম মনের মানুষ। এই বয়সে এসেও নিজের পরিবারের তদারকি তিনি নিজের হাতেই করছেন সবটা। ছেলে মেয়ে নাতি নাতনিদের বিয়ে মেহমানদারি সবকিছু ওনার হাতে। অথচ এত বড় বাড়িতে মায়া হৃদের বাবা মাকে কোথাও দেখল না, আর না কেউ তাদের কথা কিছু বলছে। মায়া হৃদের বাবাকে বেশ কয়েকবার দেখেছিল চট্টগ্রামে, কিন্তু হৃদের মাকে আজ পর্যন্ত দেখেনি। মায়া বুঝতেও পারছে না আসলে হৃদের মা জীবিত আছেন নাকি মৃত। যদি জীবিত থাকে তাহলে কোথায়? উনি উপস্থিত নেই কেন পারিবারিক অনুষ্ঠানে? তাছাড়া হৃদের বাবাও বা কেন আসলো না নিজের পারিবারিক বিয়েতে? ভাবুক মায়া। ভাবনার মাঝেই হেনা খানকে দেখলো হৃদের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে, তাও প্রায় 20 মিনিট পর। হেনা খানের উজ্জ্বল চেহারার হাসিটা যেন চোখে পড়ার মতন। হয়তো হৃদের উপস্থিতিতে এতটা খুশি তিনি, তার প্রমাণ ওনার হাস্যোজ্জ্বল মুখে। মায়া বুঝতে পারে না এমন গুমরো মুখের হৃদ খানের উপস্থিতিতে কেউ এতটা খুশিও হতে পারে। নয়তো হৃদের মতন মানুষকে তো সোজা ভাষায় কারো সাথে কথা বলতেও দেখা যায় না। মায়ার ভাবনার মাঝে ফের সেজতির ডাক পড়ল কিচেনে। হেনা খান ডেকেছে। সেজতি হাতে ফোনটা নিয়েই দৌড়ালো সেদিকে। মায়া সেজতি চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘোরালো জুঁইয়ের দিকে। সে কখন থেকে জুঁই ফোনে মগ্ন, মিটমিট হাসছে আর চ্যাট করছে। মায়া যে কিছু জিজ্ঞেস করবে সেই সুযোগটাই পাচ্ছিল না এতক্ষণ যাবৎ সেজতির উপস্থিতিতে। সেজতি চলে যাওয়ার এবার সুযোগ বুঝে মায়া উঠে দাঁড়ালো। জুঁইয়ের বরাবর দাঁড়িয়ে কিছু বলবে তখনই সেজতিকে দেখলো কিচেন থেকে কফির মগ হাতে নিয়ে বেরোতে তাড়াহুড়োয়। সেজতিকে দেখে মায়া চুপ করে গেল। মুখে আসা কথাগুলো ঠুক গিলে নিয়ে জুঁইয়ের দিকে তাকালো। দেখলো বেখেয়ালি জুঁই তখনও মিটমিট হেসে চ্যাট করছে ফোনে। মায়া যে সে কখন ওর সামনে এসে দাঁড়িয়েছে সেই খেয়াল পর্যন্ত নেই। রাগান্বিত মায়া জুঁইকে মুখে কিছু বলতে না পারলেও সেজতির অগোচরে ধূপধাপ কিল বসালো জুঁইয়ের বাহুতে। মায়ার হঠাৎ কিলে জুঁই খই হারিয়ে হাত ফসকে ফোনটা পড়ল ফ্লোরে। চমকিত জুঁই নিজের ফোনটা ধরতে চেয়ে তাকালো মায়ার দিকে। রাগান্বিত মায়া তখনও রাগে কটমট করে জুঁইয়ের দিকে তাকিয়ে। জুঁই ঝুঁকে ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে বিরক্তি গলায় ছাড়লো মায়ার ওপর। জুঁই বলল, কি সমস্যা তোর? মারলি কেন? হ্যাঁ, ভালো লাগে না? পছন্দের বিয়ান বাড়িতে আছিস, কই আনন্দ প্রকাশ করবি, তা না করে মারামারি করছিস বোনের সাথে। গায়ে বেশি জোর থাকলে গিয়ে রিড বিয়াইটা দেখা যা। ব্যাটা তোর জন্য বিদেশ থেকে চলে এসেছে, কত দরদ দেখেছিস। নিশ্চয়ই তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই এনেছে। যা
সেগুলো গিয়ে নিয়ে আয়, আমার সামনে দাঁড়িয়ে না থেকে। যা সর। রাগান্বিত মায়া আরও চেতে উঠল জুঁয়ের খোঁচা মারা কথায়। এমনি জুঁয়ের জন্য মায়াকে এই বাড়িতে আসতে হয়েছে, এখন আবার জুঁই মায়াকে খোঁচা মারছে রিত খানকে জড়িয়ে। রাগান্বিত মায়া জুঁইকে কিছু বলবে তার আগেই সেখানে উপস্থিত হলো সেজতি। দুজনের উদ্দেশ্যে বলল, ও, তোমরা কেউ ওপরে যেতে চাও আমার সাথে? যেতে চাইলে আসো। যাবো আপুই। মায়া তৎক্ষণাৎ তাকিয়ে সম্মতি দিয়ে পরক্ষণে সে যাবে না বলে আবারও ফোনে মত্ত হলো। মায়ার হাতে ফোন না থাকায় ঘুরোঘুরির জন্য সে যদি সঙ্গ নিতে চাইল। বিগত কয়েক ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে একঘেয়েমি লাগছিল মায়ার। সেজন্য সেজতির পেছন পেছন যেতে লাগলো সিঁড়ি বেয়ে উপরে। কয়েক সিঁড়ি যেতেই আচমকাই ফোন বেজে উঠল সেজতির। কল রিসিভ করে ফোনটা কানে তুলে কথায় মগ্ন হয়ে হাঁটতে লাগলো। মায়ার সহানুভূতি দেখাতে চাইল সেজতির ওপর। যেহেতু সেজতি ফোনে কথায় ব্যস্ত, সেজন্য কফির মগটা নিজের হাতে নিতে চাইল মায়া। হলো তাই। মায়া হাত বাড়িয়ে সেজতির থেকে কফির মগটা নিতে চাইলে সেজতি প্রথমে দিতে না চাইলেও পরে দিতে বাধ্য হয়। কফির মগ হাতে নিয়ে কথা বলতে সমস্যা হচ্ছিল বিধায় মায়াকে ছোট করে ধন্যবাদ জানালো সেজতি। উত্তরে ভদ্রতা দেখিয়ে হাসলো মায়া। কফির মগ হাতে মায়াও সেজতির পেছন পেছন এসে থামলো এক বন্ধ দরজার সম্মুখে। কিন্তু তখনও সেজতির ফোন আলাপ শেষ না হওয়ায় সে কান থেকে অল্প ফোন উঠিয়ে বিনয়ের সহিত মায়াকে বলল, একটু কষ্ট করে কফির মগটা ভাইয়াকে দিয়ে আসতে পারবে তুমি, যদি কিছু মনে না করো? আসলে আমার কলটা খুবই আর্জেন্ট। ভাইয়া রুমেই আছে হয়তো, তুমি কফির মগটা দিয়েই চলে আসবে, পারবে না? সরল মায়া ভদ্রতা দেখিয়ে তৎক্ষণাৎ মাথা কাত করে সম্মতি দিল সেজতির কথায়। মায়া বলল, আচ্ছা আপুই। মায়া সুন্দর সাবলীল সম্মতি দিয়েই চাপানো দরজাটায় নক করল। ভেতর থেকে কোনো উত্তর না আসায় মায়া আবারও নক করল। পরপর কয়েকবার নক করতেই সাইডে দাঁড়িয়ে থাকা সেজতি অল্প কান থেকে ফোন উঠিয়ে মায়াকে বলল, ভাইয়া মনে হয় ওয়াশরুমে আছে। মায়া, তুমি কফির মগটা রুমে রেখে চলে আসো, ওকে? মায়া তাই করল। দ্বিতীয়বার আর নক না করে চাপানোর দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে প্রবেশ করল। খুব পরিচিত একটা ঘ্রাণ নাকে বাজল তখনই। আবছায়া আলোয় মায়া রুমটাকে দেখল। বেশ সুন্দর আর বড়। ভেতরটা পরিপাটি গুছালো আয়োজন দেখে মায়া বুঝল এই রুমের মালিক বেশ রুচিশীল। মায়া ভাবল রুমটা হয়তো ফাহাদের হবে। যেহেতু সেজতির মুখে মায়া ভাইয়া শব্দটাই শুনেছে বেশ কয়েকবার, সেহেতু এই রুমের মালিক ফাহাদেরই হওয়ার কথা। কারণ সেজতির ভাই তো ফাহাদ ভাই, তাই না? সেই হিসেবে এই রুমটাও মুক্তার ভবিষ্যৎ রুম। মায়া গোল গোল চোখে রুমটা দেখতে দেখতে একটু সামনে এগোলো। কোমর বেঁকে টি টেবিলের ওপর কফির মগটা রাখতে গিয়ে চোখ গেল আবছায়া আলোয় সামনের বিছানার ওপর। মুহূর্তে আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠে পুনরায় কফির মগ নিয়ে দাঁড়িয়ে গেল হতবুদ্ধি রূপে। হতবাক মায়া থমকে জায়গায় দাঁড়িয়ে রইল বিছানায় রিতকে বসে থাকতে দেখে। রুমের লাইট অফ থাকায় মায়া প্রথমে হৃদের উপস্থিতি ঠাহর করতে না পারলে হৃদ মায়াকে রুমে প্রবেশ করতে দেখেছিল। তখন থেকে হৃদ শান্ত দৃষ্টিতে মায়ার দিকে চেয়ে মায়ার হাবভাব সবকিছুই খেয়াল করছিল সে। মূলত হৃদ বাহির থেকে রুমে এসেছে 30 মিনিটেরও উপরে। তার উপরও ফ্রেশ হতে পারেনি, প্রথমে হেনা খানের জন্য, পরে তার ফোন কলের জন্য। হেনা খানের কাছে সে কফি চেয়েছিল তখন। হেনা খান চলে যেতেই ভেবেছিল ফ্রেশ হবে, কিন্তু
জরুরি ফোন কল আসায় কথা বলতে বলতে বিছানার পাশে এসে বসেছিল সেজন্য তখন মায়ার দরজা নক করাটা খেয়াল করেনি হৃদ। কিন্তু মায়াকে তার রুমে প্রবেশ করতে দেখেই ফোন কানে থাকা অবস্থায় খানিকটা কপাল কুঁচকে আসলো হৃদের। নিঃশব্দে মায়াকে লক্ষ্য করে কল কেটে ফোনটা রাখলো বেড সাইডে টেবিলের উপর। তারপর আস্তে ধীরে হাতের ঘড়িটা খুলেও সেখানে রাখার সময় মায়া দৃষ্টিতে পড়ল হৃদকে। এতে হৃদ বিন্দুমাত্র অবাক হলো না মায়ার উপস্থিতিতে, আর না চমকালো, বরং স্বাভাবিকের ন্যায় মায়ার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। কোমর বেঁকে সুইচ বোর্ডের সুইচ চেপে রুমের আলো জ্বালিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো থমথমে খেয়ে থাকা মায়ের দিকে। কোমরে গুজে রাখা শার্টটা টেনে প্যান্টের ওপর ফেলতে ফেলতে শান্ত দৃষ্টি ঘোরালো মায়া পা থেকে মাথা অবধি। দু হাতে পকেটে গুজাতে গুজাতে মায়ার উদ্দেশ্যে তীক্ষ্ণ গলায় বলল, কি চাই? থমথমে মায়া ধ্যান ভাঙল হৃদের গম্ভীর কথায়। জড়তায় আতস্থ হয়ে মিয়ে গেল তখনই। মায়া ফাহাদের রুম মনে করে ভুলক্রমে হৃদের রুমে ঢুকে পড়েছে। এমনি এই লোকের সাথে মায়ের সখ্যতার সম্পর্ক নেই, তার উপরে আবারও ভুল করে এই লোকের রুমেই এসেছে মায়া। আগেরবার মায়া হৃদের দাদার বাড়িতে যাওয়াটায় পছন্দ করেনি হৃদ, সেজন্য অপমান করেছিল মায়াকে আউট বলে। এবার নিশ্চয়ই আরো বেশি অপমানজনক কথা শোনাবে মায়াকে নিজের রুমে দেখে। দুঃখী মায়ার দুঃখে কেঁদে কুটে বুক ভাসাতে ইচ্ছা করলো। ঘুরে ফিরে কেন হৃদের মুখোমুখি হয় মায়াকে সেটাই বোঝে না সে। দুঃখী মায়া দুঃখ কষ্ট নিজের ভাগ্যে দোষী বানালো। আজকাল মায়ার ভাগ্যে হৃদ দোষ পড়ে গেছে, সেজন্য মায়া প্রতিবার ঘুরে ফিরে শুধু হৃদ খানের চক্রেই ফেসে যায়। এজন্য দুঃখে কষ্টে জর্জরিত মায়া ছোট গলায় মিয়ে গিয়ে বলল হৃদকে। হৃদের তৎক্ষণাৎ কিছু বলতে চাইল, হৃদের কথার মাঝে ফোড়ন কাটল মায়া। হৃদকে শেষ করতে না দিয়ে বেশ সাহসী গলায় হৃদকে শাসিয়ে বলল, কিচ্ছু চাই না। তাহলে? তাহলে কি? হ্যাঁ, কি করবেন আপনি? আমাকে ভয় দেখান? আমি আপনাকে ভয় পাই মনে করেছেন? ভুলেও না, আপনি হবেন কোথাকার নেতা সেটা। আমি আপনাকে মোটেও ভয় পাই না, বুঝেছেন? উল্টো আপনি আমাকে ভয় পাবেন যদি আমার আসল পরিচয় জানেন। তো আপনি জানেন আমি কে? চেনেন আমাকে? আমি হলাম জাতির ভাবি। আমার পেছনে কার হাত আছে জানেন আপনি? এই জাতির ভাইয়ের লম্বা হাত আছে আমার পেছনে। তাই আমার সাথে বেশি তিরিং বিরিং করলে সোজা সেই হাত দিয়ে টুস করে আপনাকে গায়েব করে দিব। শুধু ফাজ জিজুর ভাই বলে ছেড়ে দিলাম আপনাকে, নয়তো আমি কিন্তু অনেক ক্ষমতাসীন ভাবি হই, মনে রাখবেন। নিন আপনার কফি নিন। মায়ার লম্বা চওড়া হুমকিতে কপাল কুঁচকে তাকিয়ে রইল হৃদ। মায়া হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে তক্ষণে হাতের কফির মগটা পুনরায় টি টেবিলের উপর রেখে এক প্রকার দৌড়ে পালালো রুম থেকে। মায়া চলে যেতেই হৃদ এগিয়ে এসে কফির মগটা হাতে নিল। সেটাতে চুমুক দিতে দিতে মৃদুস্বরে আওড়ালো, জাতির ভাবি, ইন্টারেস্টিং। খানবাড়ির মেহমানদারিতে অতিষ্ঠ মায়া একের পর এক নাস্তা পরিবেশন করেই যাচ্ছে মায়াকে, তাও কিছুক্ষণ পর পর। এমনিতে মায়া বেশি খায় না, সারাদিন ঘুরঘুর করে খাওয়ার বদ অভ্যাস আছে, কিন্তু এই মুহূর্তে খেতে পারছে না জড়তায়। বোনের শ্বশুর বাড়িতে আছে মায়া, প্রথম দিনই যদি এত বেশি খায় তাহলে মায়ার ভদ্রতা চলে যাবে না? তখন মানুষ কি বলবে মায়াকে? মায়া পেটুক রাক্ষসের মতন খায় এটা বললে তখন মায়ার আর ভদ্রতা থাকবে? চলে যাবে না? মূলত এর জন্যই তো মায়া লোক দেখানো ভদ্রতার খাতিরে কিছুক্ষণ পর পর আসা সকল নাস্তাগুলো ফেরত পাঠাচ্ছে অনিচ্ছাকৃত। কিন্তু খানবাড়ির মানুষজনও জানি কেমন দেখছে মায়া খেতে পারছে না,
ভদ্রতা রক্ষা করছে। তারপরও কিছুক্ষণ পর পর গাদা গাদা নাস্তা দিয়ে যাচ্ছে মায়াকে। আর এজন্যই মায়ার ভালো লাগছে না, অতিষ্ঠ লাগছে খানবাড়ির অতিরিক্ত মেহমানদারিতে। আর লাগবেই বা না কেন? চোখের সামনে প্রিয় খাবারগুলো বারবার ফেরত পাঠাতে কার ভালো লাগে? মায়ের কষ্ট হয় না বুঝি? দুঃখী মায়া নিজের সামনে রাখা ট্রে ভর্তি খাবারের দিকে তাকালো। হতাশার দৃষ্টিতে বিরক্তি ঠেলে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জুইকে খুঁজতে। এই জুইটাকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো ফাহাদের বোন সেজতির সাথে কোথাও গিয়েছে। মায়াও যেতে চেয়েছিল ওদের সাথে, কিন্তু জুই বলল ও নাকি ওয়াশরুমে যাবে, আবার এখনই চলে আসবে বলে মায়াকে অপেক্ষা করতে বলেছে। মায়াও সে সন্ধ্যা থেকে এই খানবাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে থাকতে মায়ার কোমর লেগে আসছে ব্যথায়। অতিষ্ঠ মায়া বিরক্তিতে উঠতেই পারছে না ভদ্রতা দেখিয়ে। কোথায় কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছে না। যাও একটু উঠেছিল সে যদি পেছন পেছন, কিন্তু হৃদের ভয়ে ফের এখানে এসে বসেছে পুনরায়। তাছাড়া মায়া এখানকার কোনো কিছুই চেনে না। তারপর আবার মায়ার বোন মুখটাকে উপরের কোন রুমে নিয়ে গিয়েছে, তখন সেটাও মায়া দেখেনি। শুনেছে মুখটাকে ফাহাদের বাবার রুমে নিয়ে গেছে। ছেলেরা সব বাহিরে। মায়াকে সারাক্ষণ ভাবি ভাবি ডাকা ছেলেগুলো খানবাড়ির বাগানের দিকটায় দেখেছিল মায়া। হেনা খানের সাথে ফাহাদের মাকে দেখেছিল কিচেনে সার্ভেন্টদেরকে রান্নায় সাহায্য করতে। বাকি রইল মায়া, সে একাই আপাতত খানবাড়ির ড্রয়িং রুমে বসে। আশেপাশের মানুষের উপস্থিতির শব্দ মায়া পাচ্ছে, কিন্তু মায়ার পাশে কেউ নেই। নিঃসঙ্গ মায়া অতিষ্ঠ হয়েই একটা সময় সোফায় বসে মোচড়ামুচড়ি শুরু করলো বিরক্তিতে। কি করবে ভেবে না পেয়ে খাবারের দিকে তাকালো। খাবে কি খাবে না তা নিয়েও দ্বিধায় ভুগলো। মায়া নিজের বাসায় থাকলে এতক্ষণে সবগুলো নাস্তাই মায়ার পেটে চালান হয়ে যেত, কিন্তু বোনের শ্বশুর বাড়িতে ভদ্রতা দেখাবে নাকি খাবে তাই নিয়েও ভাবলো। খুব জোর করে মনকে বুঝালো না থাক, মায়া এই মুহূর্তে ভদ্রতা দেখাবে না খেয়ে। মায়ার চিন্তা ভাবনার মাঝে কেউ একজন ধূপ করে মায়ার গা ঘেঁষে বসলো চেপে। হঠাৎ বসার দারুণ মায়ার বাহুর সঙ্গে বাহু আর উরুর সঙ্গে উরুর ঘষা লাগতেই চমকে উঠে মায়া। পাশে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে মায়ার নাক মুখ ভারী খেলো হৃদের বাহুতে। স্নিগ্ধ মিষ্টি ঘ্রাণ নাকে বাজতে শরীর শীতল হয়ে আসলো মায়ার। হৃদের হঠাৎ উপস্থিতিতে থমকে যাওয়ার মতন কয়েক সেকেন্ড থ মেরে রইল। একটা সময় হুঁশে ফিরতে ধরফরিয়ে হৃদের পাশ থেকে উঠে দাঁড়াতে চাইলে তৎক্ষণাৎ গায়ের কাপড়ে টান খেয়ে আবারও জায়গায় বসে পড়ল মায়া। অস্বস্তিতে মায়া তৎক্ষণাৎই নিচে তাকিয়ে লক্ষ্য করতে বুঝতে পারল মায়ার ওড়নাসহ চুড়িদার ফ্রকের কিছু অংশে হৃদ বসে আছে গা এলিয়ে সোফায়। আতঙ্কিত মায়া হৃদের এত কাছে বসে থাকতে অস্থিরের ন্যায় ছটফট করে টানাটানি শুরু করলো নিজের কাপড় হৃদের নিচ থেকে ছাড়াতে। হৃদ মায়ার দিকে তাকালো না, আর না মায়া কাপড় ছাড়লো বসা থেকে, বরং গা এলিয়ে সোফায় বসলো। ভাবখানা এমন হৃদের পাশে আপাতত কেউ নেই, আর না হৃদ কাউকে দেখতে পাচ্ছে। তখনই হৃদ গলা ছেড়ে হেনা খানকে ডেকে বলল হৃদকে পুনরায় কফি দিতে। হৃদ হেনা খানকে ডাকায় অধৈর্যের ন্যায় অস্থির হলো মায়া। হেনা খান ওদের দুজনকে খোলামেলা গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকতে দেখলে নিশ্চয়ই খারাপ ভাবে মায়াকে। অস্থির মায়া নিজের কাপড় দু হাতে টেনে হৃদের উদ্দেশ্যে ছোট গলায় বলল, ছাড়ুন,